নমস্কার বন্ধুরা, আমি মালা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সামনে যে গল্পটা বলতে চলেছি সেটা আমার নিজের জীবনের পাতা থেকে নেওয়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এগুলো কোনো বানানো কথা নয়, একেবারে খাঁটি সত্যি অভিজ্ঞতা। এই গল্পটা হয়তো সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মনের গভীরে যে ঝড় ওঠে তাকে কি আর সমাজ দিয়ে বাধা যায়? আমরা সবাই তো সাধারণ মানুষ, আর সাধারণ জীবনেও এমন কিছু নিষিদ্ধ সম্পর্কের জন্ম হয় যা শুধু নিঃশ্বাসে মিশে থাকে। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক নিষিদ্ধ অধ্যায়। গল্পটা শুনতে শুনতে যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে দেবেন। আপনাদের একটা ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আপনাদের সমর্থন ছাড়া আমরা এত সুন্দর গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারব না। আর যদি মনে হয় এই গল্পের সাথে আপনার জীবনের কোথাও মিল আছে, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমার জীবনের সেই গোপন এবং গভীর সম্পর্কটার। আমাদের পরিবারটা ছিল খুবই সাধারণ। বাবা, আমি, রবিন আর আমার ছোট বোন মিতু। মা বছরখানেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। বাবার ব্যবসা ভালোই চলে, কিন্তু মা চলে যাওয়ার পর বাড়িতে এক গভীর শূন্যতা বাসা বেঁধেছিল। বাবা দিনরাত ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, আর আমরা দুই ভাই বোন যেন এক বিশাল বাড়িতে থেকেও একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিলাম। বাবা যখন জানালেন যে তিনি আবার বিয়ে করছেন, তখন আমার বয়স 22, সবে মাত্র বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পা দিয়েছি। প্রথমে খুব রাগ হয়েছিল, মনে হয়েছিল বাবা বুঝি মাকে ভুলে যাচ্ছেন। কিন্তু বাবা বুঝিয়েছিলেন এই বাড়িতে একজন অভিভাবকের দরকার, যিনি আমাদের যত্ন নেবেন। মাসখানেক পর শিপ্রাকে নিয়ে বাবা এলেন। শিপ্রা আমার সৎমা, আমাদের কাছে সে পরিচিত বড় বৌদি নামে। শিপ্রা বাবার চেয়ে প্রায় 25 বছরের ছোট, বড়জোর 31 বা 32 হবে। প্রথম দেখায় আমি চোখ ফেরাতে পারিনি। শাড়ি পরা, শান্ত, শ্যামলা একটা মেয়ে। ওর চোখে এমন একটা বিষণ্ণতা ছিল যা যেন আমার মনের শূন্যতাটাকেই আরও গভীর করে তুলছিল। প্রথম কয়েক মাস সে বাড়ির সব কাজ গুছিয়ে নিল। মিতুর পড়াশোনা, বাবার খাবার, সব দিকেই তার নজর ছিল। কিন্তু বাবার সাথে তার সম্পর্কটা কেমন যেন ঠান্ডা ছিল। বাবা হয় রাতে দেরি করে ফিরতেন, নয়তো ব্যবসায়িক কাজে বাইরে থাকতেন। ফলে বিশাল এই বাড়িতে বাবা ছেলেরা নয়, বরং শিপ্রা আর আমিই বেশি সময় কাটাতাম। শিপ্রা ছিল খুব চুপচাপ স্বভাবের, তার জীবনে কোনো আনন্দ আছে বলে মনে হতো না। একদিন আমি রাতে পড়তে বসেছি, তখন রাত প্রায় 2টো। পাশের ঘর থেকে ফিসফিস করে কান্নার শব্দ শুনলাম। প্রথমে ভেবেছিলাম মিতু কাঁদছে, কিন্তু কাছে গিয়ে বুঝলাম এটা শিপ্রার ঘর। দরজাটা সামান্য খোলা ছিল। দেখলাম শিপ্রা বিছানায় উপুর হয়ে কাঁদছে, ওর কাঁধ কাঁপছিল। ভেতরে ঢোকার সাহস পেলাম না, কিন্তু ওর কষ্টটা আমাকে কেমন যেন টেনে নিয়ে যাচ্ছিল। পরদিন সকালে দেখলাম ওর চোখ ফোলা। বড় বৌদি, আপনি কাল রাতে কাঁদছিলেন, কোনো সমস্যা হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। শিপ্রা চমকে উঠে দ্রুত চোখ মুছে নিল। আরে না রবিন, চোখে হয়তো কিছু পড়েছে। তুমি এত রাতে না ঘুমিয়ে কি করছো? যাও ঘুমিয়ে পড়ো। ওর এই অস্বীকার করাটা আমার মনে আরও বেশি কৌতূহল জাগিয়ে তুলল। মনে হলো এই মানুষটার ভেতরে না বলা অনেক কথা জমে আছে। এরপর থেকে শিপ্রার প্রতিটি আচরণ, প্রতিটি নিঃশ্বাস আমি যেন খুঁটিয়ে দেখতে শুরু করলাম। আমার পড়াশোনা করার সময়ও মনটা যেন তার দিকেই পড়ে থাকত। একদিন দুপুরবেলা বারান্দায় বসে আমি বই পড়ছি। শিপ্রা পাশের চেয়ারে বসে সুই সুতোয় কাজ করছিল। হঠাৎ সে তার শাড়ির আঁচলটা ঠিক করতে গিয়ে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল জানি না, তবে আমার বুকের ভেতরে যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। তার চোখের চাহনি যেন এক নীরব জিজ্ঞাসা, তুমি কি ভাবছ? আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, কিন্তু আমার হাত পা কেমন যেন অসাড় হয়ে গিয়েছিল। সেই দিন প্রথমবার আমার মনে হলো, এটা তো শুধু বাবার স্ত্রী নয়, এই নারীটা আমার জন্য অন্য কিছু। তার শরীরের কাছ থেকে আসা সামান্য গন্ধটাও যেন আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল, আর আমি তার দিকে বারবার তাকাতে চাইছিলাম। বাবা একটা বড় ট্যুরে বাইরে গেলেন, প্রায় 1 সপ্তাহের জন্য। এই সময়টায় শিপ্রা আর আমার মধ্যে এক অস্বাভাবিক নৈকট্য তৈরি হল। রাতের খাবার আমরা এখন একসাথে খেতে শুরু করলাম। দিনের বেলা কখনো ছাদে গিয়ে গল্প করতাম, কখনো দুজন মিলে টিভি দেখতাম। একদিন রাতে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, লোডশেডিং, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
আমি হাতে টর্চ নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছিলাম মোম খুঁজতে। শিপ্রা তখন রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ দরজার কাছে এসে দুজনেই একসাথে থমকে গেলাম। অন্ধকারে আমাদের দূরত্ব ছিল খুবই কম, হয়তো মাত্র 1 হাত। শিপ্রা ভয়ে গুটিয়ে দিয়েছিল। আহ রবিন, তুমি ভয় পাইয়ে দিলে। আমি টর্চটা ওর মুখে ধরলাম না, বরং মেঝেতে রাখলাম। সরি বড় বৌদি, মোম খুঁজতে যাচ্ছিলাম। হঠাৎ শিপ্রা যেন নিজেকে সামলাতে পারল না, হয়তো অন্ধকারের জন্য। সে সামান্য কেঁপে উঠল এবং আচমকা তার শরীরের উষ্ণতা আমার গায়ের সাথে এসে ঠেকল। আমি যেন সেই মুহূর্তে সারা পৃথিবীর কথা ভুলে গেলাম। তার নিঃশ্বাস আমার খুব কাছে এসে পড়ছিল, আর আমার মনে হচ্ছিল এই স্পর্শটা যেন না ফুরায়। আমি নিজেকে শক্ত করলাম, কিন্তু সরিয়ে নিতে পারলাম না। আমার হাতটা তখন অজান্তেই তার কাঁধের কাছে গিয়ে স্থির হল, যেন আমি তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করছি। এই কয়েক মুহূর্তের নৈকট্য আমাদের দুজনের মনেই এক নিষিদ্ধ শিহরণ জাগিয়ে দিল। যদিও কিছু বলিনি, কিন্তু দুজনেই যেন নীরবে স্বীকার করে নিলাম যে আমাদের মধ্যে যা ঘটছে তা স্বাভাবিক নয়। শিপ্রা দ্রুত সরে গিয়ে ফিসফিস করে বলল, মোমটা তো আমি ড্রয়িং রুমের আলমারিতে রেখেছিলাম, সাবধানে যাও। আমি মাথা নেড়ে চলে এলাম, কিন্তু আমার সারা শরীরে তখনও শিপ্রার উষ্ণতা লেগেছিল। সেই রাত আমি আর ঘুমাতে পারিনি। আমার মনে প্রশ্ন আসছিল, শিপ্রা কি ইচ্ছে করে আমার এত কাছে এসেছিল, নাকি আমার ভেতরের উত্তেজনাটাই সব ভুল বোঝাচ্ছিল। এই ঘটনার পর শিপ্রা যেন আরও বেশি লাজুক হয়ে উঠল। সে পারতপক্ষে আমার সামনে আসতে চাইত না, কিন্তু আমিও যেন এক অদৃশ্য টানে তার পিছু নিতাম। আমার প্রতি শিপ্রার এই আচরণটা আমাকে আরও বেশি করে তার প্রতি আকৃষ্ট করছিল। একদিন মিতু স্কুল থেকে ফিরে দেখল তার ফ্রকটা ছিঁড়ে গেছে। শিপ্রা তখন সেটা সেলাই করছিল। মিতু কেঁদে অস্থির। শিপ্রা তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে শুনছিল না। মিতুকে শান্ত করার জন্য শিপ্রা হঠাৎ বলল, তুমি যদি না থামো তাহলে রবিন দাদাভাইকে বলে দেব যে তুমি পড়তে চাও না। মিতু যখন ঘর থেকে চলে গেল, শিপ্রা দীর্ঘশ্বাস ফেলে সেলাই করতে লাগল। আমি তখন দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বড় বৌদি, আপনি কি সত্যিই মিতুকে ভয় দেখাতে পারলেন? ও তো আপনাকে খুব ভালোবাসে, আমি বললাম। শিপ্রা মাথা না তুলে হাসল। ভালোবাসে বলেই তো ভয় দেখাই, ভয় না দেখালে তো ওরা মাথায় চড়ে বসবে। তারপর সে হঠাৎ আমার দিকে তাকালো, তার চোখে জল চিকচিক করছিল। আমার কি আছে রবিন, এই বাড়িতে শুধু একটা নামের সম্পর্ক নিয়ে বেঁচে আছি। আপনার বাবার মতো মানুষ বাইরে ব্যবসা নিয়েই খুশি। আমি যে এখানে কি করি তা কি কেউ জিজ্ঞাসা করে? তার কণ্ঠস্বর কেঁপে গেল। আমি দ্রুত তার পাশে বসলাম। দয়া করে কাঁদবেন না বড় বৌদি, আপনার চোখে জল দেখলে আমার ভালো লাগে না। তার দুর্বলতা আমার সামনে নিজেকে মেলে ধরল। এই সুযোগটাই হয়তো অবচেতনভাবে আমি খুঁজছিলাম। আমি আমার হাতটা সাহস করে তার হাতের ওপর রাখলাম। তার হাতের কোমল স্পর্শ আমার ভেতরের সকল বাধা ভেঙে দিচ্ছিল। শিপ্রা হাত সরিয়ে নিল না, সে শুধু আমার দিকে চোখ তুলে তাকালো। তার ভেজা চোখ যেন আমাকে নীরব অনুমতি দিল। সেই দৃষ্টিতে ছিল এক গভীর অসহায়তা এবং একই সঙ্গে এক নিষিদ্ধ আকর্ষণ। আমি ঝুঁকে পড়ে খুব আলতো করে তার কপালের ওপর থেকে চুল সরিয়ে দিলাম। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, আমি আপনার পাশে আছি বড় বৌদি, আমি ফিসফিস করে বললাম। সেই মুহূর্তে শিপ্রা হঠাৎ করে আমার বুকে মাথা রাখল। আমাকে কেউ বোঝে না রবিন, সে কেঁদে উঠল। আমি তাকে শক্ত করে ধরে রাখলাম। আমার হাত তখন অজান্তেই তার কোমরের দিকে নামল। আমার মনে হলো আমি তার শরীর দিয়ে নয়, বরং তার ভেতরের কষ্টটাকে আলিঙ্গন করছি। সেই নিবিড় স্পর্শে আমাদের দুজনের শরীর যেন এক হয়ে মিশে গেল। এটা শুধু স্পর্শ ছিল না, এটা ছিল দুজন নিঃসঙ্গ মানুষের একে অপরের প্রতি চরম মানসিক সমর্পণ। এই সম্পর্কটার কোনো নাম ছিল না, কোনো সামাজিক ভিত্তি ছিল না, ছিল শুধু দুজনের হৃদয়ের গভীর আর্তনাদ। বাবা যখন ফিরে এলেন, তখন আমাদের সম্পর্কটা আরও গভীর, আরও গোপনে ডালপালা মেলেছিল। দিনের বেলা আমরা সবাই মিলে হাসতাম, গল্প করতাম, আর রাতের নিস্তব্ধতায় যখন বাবা পাশের ঘরে ঘুমাতেন, তখন আমাদের মধ্যে শুরু হতো এক নীরব বার্তালাপ। কখনো তিনি আমার ঘরে আসতেন, কখনো আমি তার ঘরে যেতাম, জরুরি কোনো কাজের অজুহাতে। কিন্তু কাজ শেষে আমরা একে অপরের খুব কাছে বসে কথা বলতাম। সেই কথা বলার ভঙ্গি ছিল এক অন্যরকম প্রেমের বহিঃপ্রকাশ। এক রাতে শিপ্রা আমার পড়ার ঘরে এসেছিল। সে তখন খুব হালকা একটা রাতের পোশাক পরেছিল। ঘরের আলো ছিল ডিম লাইটের মতো মৃদু। রবিন, আমার কিছুতেই ঘুম আসছিল না, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। শিপ্রা ফিসফিস করে বলল,
আমি তখন বই বন্ধ করে তার দিকে তাকালাম। তার খোলা চুল আর সেই পোশাক সব মিলিয়ে তিনি যেন অন্য জগতের কেউ। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার শরীরে এক অজানা উত্তেজনা সৃষ্টি হল, যা আমাকে অস্থির করে তুলছিল। আমি উঠে গিয়ে দরজাটা ভেজিয়ে দিলাম। তারপর তার কাছে এসে মৃদু স্বরে বললাম, এখানে বসুন বড় বৌদি, আপনার মনটা খারাপ লাগছে জানি। শিপ্রা আমার পাশে এসে বসল। আমি তার হাতটা ধরলাম। এবার আর কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু দুজনের চরম আকাঙ্ক্ষা। আমি ঝুঁকে গিয়ে তার কানে ফিসফিস করে বললাম, বড় বৌদি, আপনি জানেন কি আমি আপনাকে কতটা ভালোবাসি? শিপ্রা চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। রবিন, আমি জানি, আমিও হয়তো তোমার মধ্যে আমার সব না পাওয়া খুঁজে পাই। আমরা একে অপরের দিকে ঝুঁকে পড়লাম। সেই রাতের ঘটনাটা ছিল আমাদের সম্পর্ক